যবে থেকে বাঙালি জাতীয়তাবাদ ছাড়া হয়েছে তবে থেকে বাংলার লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, বাংলার লক্ষ্মী। আমাদের উপর এই ধরনের কোনো আক্রমণ এসেছে, এই সমাজ থেকে কেউ না কেউ বেরিয়ে এসেছে, দেশে মহাপুরুষের স্তরে পৌঁছে গেছে। তুমি রাজনীতি নিয়ে ব্যবসা করছো, তুমি ধর্ম নিয়ে ব্যবসা করছো, মানে ব্যবসাটা কি হয়ে গেল, ব্যবসা শব্দটাই ইটসেলফ একটা স্ল্যাং হয়ে গেল। যে জায়গাটা দরকার বিশ্ব মানচিত্র, সেই জায়গাটা কিন্তু ভারত আস্তে আস্তে নিচ্ছে। ব্রাহ্ম ধর্মের দাপট, ব্রাহ্ম ধর্মের এমন অবস্থা যে ক্রিশ্চিয়ানিটিকে একটা হিন্দু ধর্মের আদলে পরিবেশন করা। কিন্তু ভারতবর্ষের যদি ধর্মশাস্ত্র দেখি, তাতে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ সব একাত্ম হয়ে গেছে। আমাদের যে ধর্মীয় গ্রন্থ বিষ্ণু পুরাণ কত হাজার বছর আগে লেখা, তা নিয়ে বিতর্ক আছে, কেউ জানে না সঠিকভাবে কত হাজার বছর আগে লেখা। তাতে কতবার পুজো করতে হবে না করতে হবে সেগুলোর বিষয়ে অত লেখা নেই, বরঞ্চ সেখানে বক্তৃতা করা হচ্ছে বা সেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষ কি, কাকে ভারত বলবো। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি উত্তরঞ্জৎ সমুদ্রস্য দক্ষিণ, উত্তরঞ্জৎ সমুদ্রস্য হিমদ্রস্যৈব দক্ষিণম বর্ষং তত ভারত নাম ভারতী অত্র সন্ততি। অর্থাৎ সমুদ্রের উত্তরে হিমালয়ের দক্ষিণে যে বর্ষ বা যে ভূমি, তার নাম হচ্ছে ভারত, এবং তার সন্তানকে বলা হয় ভারতী। এটা বিষ্ণু পুরাণে লেখা আছে। কত হাজার বছর আগে যা লেখা, ঐতিহাসিকরা এখনো স্টিল ডিবেটিং। ভারতবর্ষের ইতিহাস রামায়ণ কত হাজার বছর আগে রাখা, এক একজন এক এক বক্তব্য রাখে। বামপন্থী ঐতিহাসিকরা একরকম বলেন, কিন্তু যখন আমরা স্টিলার পজিশন দিয়ে দেখতে পাচ্ছি, তখন দেখা যাচ্ছে তার এখন নাসার যে সফটওয়্যার বেরিয়েছে, কারণ এই পৃথিবীতে সবই হচ্ছে আপেক্ষিক। এখন বাজে হচ্ছে 1:05, সেই 1:05টা কিন্তু এই তো আপেক্ষিক টাইম, গ্রিনিচ টাইমের অনুসারে এটা তৈরি, এটা অ্যাবসলিউট না। শুধু তো আছে আর ভালো বলতে পারে, বিজ্ঞানের লোক, ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু মহাকাশের যে রিলেটিভ পজিশন অফ দ্য স্টার্স, কোন তারা কোন নক্ষত্র কোথায়, এটা কিন্তু অ্যাবসলিউট। এটা পরিবর্তন আমি যদি একটা বর্ণনা করেছি যাই যে কার আপেক্ষিক স্থান কোথায়, সেটা কিন্তু পরিবর্তনশীল নয়, বা কোনো একটা জায়গায় গিয়ে পরিবর্তনশীল নয়। প্রত্যেকের রিলেটিভ পজিশন যদি এক জায়গায় আমরা করতে পারি, একটা নির্দিষ্ট সময়ে উপনীত হওয়া যায়। তো আমাদের যারা এই শাস্ত্রগুলো রচনা করে গেছেন, বিশেষ করে রামায়ণ মহাভারত, বাল্মীকি রামায়ণ রচনার সময় মহর্ষি বাল্মীকি রামের জন্ম কোথায় হচ্ছে তাকে স্টিলার পজিশন, কোন নক্ষত্র কোন রাশিতে, স্পষ্ট করে সেখানে উল্লেখ করছে। প্রত্যেকটি ঘটনার এরকম উল্লেখ আছে যে স্টিলার পজিশন কে কোন রাশিতে, কোন নক্ষত্র কোন রাশিতে। আমাদের ইতিহাসের অধ্যাপকও আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। তো যখন এগুলোকে নাসার সফটওয়্যারে দেওয়া হচ্ছে, তখন যে কম্বিনেশন আসছে সে তো বর্তমান ইতিহাসকেই তাহলে তো বিশ্বাস করে দেয়। তো যাই হোক, সেই হাজার বছর আগে কত হাজার, সেটা আমরা না হয় বিতর্কের জন্য আপাতত ছেড়েই রাখলাম। তারপরেও আমরা বিষ্ণু পুরাণেই বর্ণনা পাচ্ছি। এটাই হচ্ছে ভারতীয়ত্ব। এটাকে কেউ হিন্দুত্ব বলে ডাকে, কেউ অন্য কিছু বলে ডাকে। তাই এই রাষ্ট্রীয়ত্ব আমাদের মধ্যে চিন্তাধারা অতি প্রাচীন, এবং আমাদের ভারতবর্ষে এই যে রাষ্ট্র ভাবনা, এই রাষ্ট্র এবং ব্যক্তির সম্পর্ক কি হবে তা নিয়ে আমাদের, যাকে আমরা ধর্মীয় শাস্ত্র বলি, সেই বেদের অথর্ব বেদের পৃথিবী সূক্ত, সেখানে 61খানা শ্লোকই আছে শুধু, যে 61খানা শ্লোক মানুষের সাথে ধরিত্রীর সম্পর্ক কি এটা নিয়ে এক্সপ্লেনেশন আছে। মানুষের কেমন ব্যবহার করা উচিত, মা মাটি আমাদের কাছে, ভূমি আমাদের কাছে মা, তার সাথে সম্পর্ক কেমন। এবং আমাদের যিনি এই আদর্শবোধ দিয়েছেন আমাদের রাজনৈতিক দলকে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তিনি সমস্ত ঘেটে ঘুটে তিনি একটা তত্ত্ব করেছিলেন, তার নাম হচ্ছে একাত্ম মানব দর্শন বা একাত্ম মানববাদ বলে, কেউ একসময় তার নাম ছিল অখণ্ড মানববাদ। সেটাই হচ্ছে আমাদের আদর্শগত ভিত্তি। সেটা ভারতীয় জনতা পার্টি হচ্ছে রাষ্ট্রবাদী একটি দল, আমরা দেশের পক্ষে, এবং আমরা মনে করি রাষ্ট্রবাদী সাংবাদিকতাও কেমন হওয়া উচিত, যেখানে দেশের স্বার্থ বিঘ্নিত হবে সেই খবর না করা উচিত। দেশের স্বার্থ যে যার মাধ্যমে রক্ষিত হবে সেই কাজ করা উচিত। আমি উদাহরণ দিয়ে বোঝাতে পারি, রাজনৈতিক ক্ষেত্রে সাংবাদিকতা আমার পেশা নয়, আমি সাংবাদিকতা বোঝাতে পারবো না, আমার সেই ধৃষ্টতা নেই।
দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর নোটবন্দির মতো সিদ্ধান্ত নিয়েছে। যারা আপনারা সবাই এখানে যেহেতু সাংবাদিকই আছেন বা সচেতন নাগরিক আছেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন রাজনৈতিকভাবে কিন্তু এই পদক্ষেপ কিন্তু তুলনামূলকভাবে ক্ষতিকর। কারণ মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন, টাকা এক্সচেঞ্জ করছেন, মানুষের বিরক্তি প্রকাশ হয়েছে, কিছু মানুষ মাথা ঘুরে পড়ে গিয়েছেন, কিছু মানুষের হয়তো অসুস্থতাও হয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্তটা নিয়েছিলেন কেন? সিদ্ধান্তটা নিয়েছিলেন এই জন্য, আমরা জানি উনি জানতেন যে এটা রাজনৈতিক দল হিসেবে হয়তো বা ক্ষতিকর হতে পারে, কিন্তু দেশের জন্য এটা উপকারী, দেশের জন্য এটা করতে হবে। সেই জন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। ও সেটা আমরা বলি শুধু না, আমরা করি। আমার মনে হয় আমাদের ক্ষেত্রে অর্থাৎ জাতীয়তাবাদী সাংবাদিকতা যারা করেছেন এতদিন ধরে, যারা চরম অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে, নানা রকমের ঘাত অভিঘাত সহ্য করে যারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন, আপনাদের বিরাট অবদান আছে পশ্চিমবঙ্গের এই জাতীয়তাবাদী পরিবর্তনের জন্য। আপনাদের অবদান তো অস্বীকার করার জায়গা। এবং আমি সন্তুকে এবং তার সাথে অন্যান্য যারা অর্গানাইজার আছে, আমাদের শেখর দুবে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব। কারণ প্রথাগতভাবে আপনারা যা করেছেন তাকে ধন্যবাদ জানানো আমাদের কাছে উপায় বা সংযোগ কোনো কিছুই ঘটেনি। এরা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে যে নমস্কার জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানানোর, আপনারা যে কাজ করেছেন সেই কাজের জন্য আমরা কৃতার্থ। আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে বলতে পারি যে আপনারা যেটা করেছেন এটা কোনোভাবে আমাদের পক্ষে কম্পেনসেট করা সম্ভব নয়। সেই ময়ূকদা হোক বা অন্যান্য যারা আছেন বিভিন্ন সংস্থায়, তারা নিজের কাজ করেছেন, প্রত্যেকের নাম আমি নিতে পারছি না। আমাদের সবাই এখানে যারা উপস্থিত আছেন, এমনকি টিভি চ্যানেলে বসে আমাদের যারা প্রবক্তা হয়ে, প্রতিনিধি হয়ে, বা কেউ হয়তো পার্টির নামে না গিয়ে বিশেষজ্ঞ নামে গিয়ে যারা জাতীয়তাবাদের কথা বলেছে, দেশের কথা বলেছে, এবং এই দেশ, এই যে অতি প্রাচীন আমাদের দেশ, সেই দেশ এত বছর ধরে নানা ঝড় ঝাপটা আক্রমণ সহ্য করেও টিকে আছে, এর মূলে কিন্তু হচ্ছে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা কিছু মানুষের। এবং তারাই যুগে যুগে এই দেশকে বিভিন্ন অত্যাচার, বিভিন্ন সময় রক্ষা করেছে। এবং তাতে আমাদের এখানে যারা সেই পরম্পরা, যে পরম্পরারও একটা গুরুত্বপূর্ণ রোল আছে, যারা ধর্মীয় পরম্পরা থেকে আসেন, আমাদের নির্গুণানন্দ মহারাজ বা আমাদের মহারাজরা যারা আছেন এখানে, বা আমাদের বাউল সম্রাটরা আছেন, এই যে সংস্কৃতি, জগদ্ধাত্রীয় মহারাজ আছেন, তো এই সংস্কৃতি তাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা সময়ের সাথে পালন করেছে। এবং এই সমাজের অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে, যখনই আমাদের উপর এই ধরনের কোনো আক্রমণ এসেছে, এই সমাজ থেকে কেউ না কেউ বেরিয়ে এসেছেন, এসে মহাপুরুষের স্তরে পৌঁছে গেছে। আমরা রামকৃষ্ণদেবের সময় যদি দেখি, বা স্বামী প্রণবানন্দজি মহারাজের সময় দেখি, তখন ব্রাহ্ম ধর্মের দাপট, ব্রাহ্ম ধর্মের এমন অবস্থা যে ক্রিশ্চিয়ানিটিকে একটা হিন্দু ধর্মের আদলে পরিবেশন করা, এবং তখন ইয়াং বেঙ্গল আন্দোলন চলছে, সব ভালো ওদিক, পাশ্চাত্যের সবকিছু ভালো, আমাদের সবকিছু খারাপ, এই যে প্রচার, সেই সময় রামকৃষ্ণদেব। এবং যদি এক বর্ণ লেখাপড়া না করে আমাদের 18টি পুরাণের যে নির্যাস, সেই নির্যাসকে সাধারণ মানুষের কথায় তিনি পরিবেশন করে গেলেন। আপনি যদি ভাবেন যে ঠিক মনে হচ্ছে যে কেউ প্ল্যান করে রেখেছে উপরে, এখন একজন সেরকম যেমন যাত্রা হয়, যারা যাত্রা করেন জানেন যে এইবারে এই দৃশ্য অভিনীত হবে, মঞ্চে একজন মহিলা দেখে পাঠানো দরকার, যে যার পাঠ করবে, হয়তো বিবেকের পাঠ করবে, সেরকম মনে হচ্ছে উপরে কেউ একজন ডাইরেক্টর আছে, সে রামকৃষ্ণদেবকে প্রেরণ করলেন। আর তার মতকে বিবেকানন্দ শিক্ষিত যুবক, শিক্ষিত ভারতীয়, শিক্ষিত বিশ্বের সামনে তার মতকে তুলে নিয়ে গেলেন। ঠিক ব্রহ্মানন্দ মহারাজের ক্ষেত্রেও সেরকম। চৈতন্য মহাপ্রভুর সময় যদি দেখি, সেই রকম আমাদের যখন জাতীয়তাবাদ, অর্থাৎ ভারতের যে মূল জাতীয়তাবাদ, যাকে আমরা হিন্দুত্ব বলি বা অন্য কোনো নামে ডাকুন, যেটা আমি বললাম, কোনো অসুবিধে নেই,
কারণ এটা কারো উপর আক্রমণ, কাউকে বাদ দেওয়ার কথা বলে না, সবাইকে ইমপ্রুভ করার কথা বলে, তাকে মাননীয় প্রধানমন্ত্রী সবার সাথ সবার বিকাশ বলেন। তো সেই চিন্তাধারা যখন খতরনাক জায়গায় পৌঁছে গেল, যখন অত্যন্ত আক্রমণের মুখে পড়লো চৈতন্য মহাপ্রভু এসে বিপ্লব করে দিলেন। একটা মনে হলো এটাও যেন কেউ প্ল্যান করে রেখেছিলেন যে পাঠা দেওয়া হবে তাকে এই পৃথিবীতে। তিনি শুধু পাঠা এলেনই না, ভক্তি আন্দোলন শুরু করলেন না, তিনি সেই সময় এই এখন কিছুদিন আগে রামকেলির মেলা এখন শেষ হয়েছে, মালদায় গেলেন। মালদায় গিয়ে হুসেন শাহের তখনকার দিনে আইএস অফিসার বলতে পারেন যে দুজন টপ মোস্ট আইএস অফিসার ছিলেন, রূপ আর সনাতন, দুই ভাই যারা ভার্জ অফ কনভার্সন ছিলেন, মানে প্রায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বা হাফ ইসলাম হয়ে গেছিলেন, তাদের দুজনকে ধরে নিয়ে বের করে নিয়ে চলে এলেন। তার ফলে কি হলো, ভক্তি আন্দোলনের পরে এই যে আমাদের ভারতের যে মূলধারা, সেই মূলধারা যেমন পশ্চিমবঙ্গ এবং বঙ্গপ্রদেশে বাঁচলো, শুধু তাই নয়, যে বৃন্দাবন হারিয়ে গেছিল, যেহেতু এই দুই ভাই এখনকার যে রেজিস্ট্রি অফিস বিএলআরওর কাজ আর কি, বিএলআরওর কাজ করতেন, এরা ভূমি রাজস্বের কাজ করতেন, এরা এক্সপার্ট ছিলেন জমি সংক্রান্ত, তাদের নলেজকে ব্যবহার করে উনি মথুরায় গিয়ে বৃন্দাবনকে খুঁজে বের করলেন, লুপ্ত বৃন্দাবন আবার পুষ্পরিত হলো ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ আবার সংস্কৃতি। এই যে আমাদের দেশের একটা অদ্ভুত, মাঝে মাঝে আমি যখন চিন্তা করার সময় পাই, বা আগে যখন বেশি পেতাম, এখন কম পাই স্বাভাবিকভাবে, সেই সময় ভাবতাম, তখন কেন যেন মনে হতো সমস্তটাই কেমন যেন অর্কেস্ট্রেটেড, যে কেউ মনে হয় উপর থেকে ঠিক নাটকের যেটা বলছিলেন রঙ্গমঞ্চের মতো তৈরি করে রেখেছে, এক একজনকে পাঠাতে হবে। এবং আমরা সৌভাগ্যশালী, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি অন্ততপক্ষে বলতে পারি, আমরা যখন এই আদর্শের সাথে আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে যুক্ত হয়েছিলাম, সেই সময় আমরা শাখার মাঠে যেতাম, তখন হাফ প্যান্ট গণবেশ ছিল, আমরা হাফ প্যান্ট পরে যেতাম, তো কেউ তাকিয়ে তাকিয়ে দেখতো। আমার কলেজের প্রফেসররা মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখেছে এবং জিজ্ঞেস করতো, কোথায় যাস রে, কি করিস সেখানে? তো আমরা কোনো শাখার মাঠে গিয়ে ভাবতাম, আলোচনা করতাম যে 370 ধারা বাতিল হবে, আমরা ভাবতাম অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে, মাঝে মাঝে কলেজে ডিবেট হতো। আমরা 2-4 জন যারা ছিলাম এইরকম ব্যতিক্রমী, তারা আমার বন্ধুদের সাথে, যারা তখন এসএফআই করতেন বা অন্যান্য সংগঠন করতেন, তাদের সাথে ডিবেটে বলতাম অবশ্যই একদিন হবে, আর ওরা বলতো কোন হবে না। আমরাও তখন মনে মনে ডাউট ফিল করতাম, সন্দেহ প্রকাশ করতাম যে নিজের জীবদ্দশায় কি দেখে যাব। তখন মনকে সান্ত্বনা দিতাম, আমি যদি দেখতে না পাই, আমার পরের জেনারেশনের স্বয়ংসেবক যারা আসবে তারা দেখে যাবে। কিন্তু আমরা সৌভাগ্যশালী, আমাদের জীবনেও এরকম একজন পুরুষ নরেন্দ্র মোদী এসেছেন, তিনি আমাদেরকে দেখার সৌভাগ্য। এবং শুধু এই ক্ষেত্রে শুধু এরকম হচ্ছে তারা নয়, আজকে ভারত তার নিজের যে জায়গাটা দরকার বিশ্ব মানচিত্রে, সেই জায়গাটা কিন্তু ভারত আস্তে আস্তে নিচ্ছে। এটা আমাদের সবার জন্য গৌরবের। এমনকি আমি বলবো, যারা হয়তো আমাদের মতাদর্শে বিশ্বাস করে না, তাদেরকেও এর জন্য সেলিব্রেট তো করা তো উচিত কমসে কম। ভারতবর্ষ, মাননীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় গিয়ে উনি গুনিয়েছেন যে ভারতবর্ষ কতগুলোতে এক, দুধ উৎপাদনে এক, মৎস্য উৎপাদনে দ্বিতীয়, এভাবে করে কত জায়গায় গেছি। আমরা মোবাইল ম্যানুফ্যাকচার, আমরা মোবাইলের সব থেকে বড় ইম্পোর্টার ছিলাম যখন মোদিজির যাত্রা শুরু হয়েছিল। আজকে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোবাইল ম্যানুফ্যাকচারার, আমরা সেই জায়গায়। আমরা কি স্যাটিসফাইড? না, আমরা স্যাটিসফাইড না। আমাদের অনেক যাওয়া বাকি, অনেক কিছু যাওয়া বাকি আছে। কারণ মোবাইল তৈরি হয়, মোবাইলের অনেক পার্টস এখনো তৈরি হয় না, আমরা তৈরি করতে চাই, আমরা সেই ইকোসিস্টেম বানাতে চাই। আমাদের পশ্চিমবঙ্গে সেই পরিবর্তন ঘটেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমাদের এই পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে। গতকালই 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক আছে। আগামী এরকম বহু ইনভেস্টমেন্ট বাংলায় আসে। কিন্তু এই ইনভেস্টমেন্ট আসবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যাবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। কিন্তু জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, সেইটা যেন অমর হয়, সেইটা যেন কোনো ক্ষীণ না হয়, সেই দায়িত্বটা কিন্তু আপনাদেরকে পালন করতে হবে। আপনাদের কাজ কিন্তু শেষ। রাষ্ট্র সর্বোপরি,
রাষ্ট্র তার স্বার্থে যেটা নয় সেটা আমারও স্বার্থে নয়, এই মানসিকতা নিয়ে আমরা সবাই মিলে কাজ করব। এখানে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিক আছে, সাংবাদিকরা আছেন, আমাদের প্রবক্তা হিসেবে বিভিন্ন চ্যানেলে যাওয়া মানুষরা এখন বিধায়ক হয়েছেন, আমাদের তরুণজ্যোতি চ্যানেলে গিয়ে বিভিন্ন বক্তব্য রাখতেন। আমাদের চিফ স্পোক্স পার্সন আছে সুদীপ্ত দা আছেন, আবার আমাদের সন্ন্যাসী যে যুগ বা সন্ন্যাসী যে প্রথা, সেই প্রথা থেকে আমাদের প্রতিনিধিত্ব আছে। আমাদের সাংবাদিকরা পেছন দিকে আছেন, যারা সবাই মিলে চেষ্টা করেছেন এই জাতীয়তাবাদের ধারাকে বহমান রাখার জন্য। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। এবং সব থেকে বড় কথা, বিজেপির একজন সৈনিক হিসেবে আমি হাত জোর করে বলছি, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের যে ঋণী, কিছু না পেয়ে করেছেন, কিছু পাবেন সেই আশাও ছিল না। আমরা জানি কতটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, আশাবিহীন যুগ ছিল, তবু আপনারা করেছেন, আশার আলো জ্বালিয়ে রেখেছেন। এই জাতীয়তাবাদের মন্ত্র আরো প্রস্ফুটিত হোক। এই বাংলা এক সময় জাতীয়তাবাদের ক্রেডেল ছিল। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে একজন জাতীয়তাবাদী নেতাজি সুভাষচন্দ্র, কার নাম বলবো আর কার নাম ছেড়ে দেবো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার নিজের জীবনের অত বড় লয়ার, তার সমস্ত কিছুকে ছেড়ে তিনি কৃচ্ছ্র সাধন করেছিলেন দেশের জন্য। বাঙালি মাঝখানে না তাল কানা হয়ে গেছিল, বা বলা ভালো এখন একটা সিনেমা না কি বেরিয়েছে, তার কাটা হয়ে গেছে। আমরা ভাবলাম বিদেশ থেকে আসা আদর্শ সেটা বুঝি অনেক ভালো, এবং সেটাকে নিয়ে এমন ভাবে মজে গেলাম। যবে থেকে বাঙালি, আমি এটা খুব বলি, বহু জায়গায় বলেছি, আবার বলছি, যবে থেকে বাঙালি জাতীয়তাবাদ ছাড়া হয়েছে তবে থেকে বাংলাও লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। বাংলা লক্ষ্মী, এই জাতীয়তাবাদের মন্ত্রেই বাংলায় আবার লক্ষ্মী আসবে, লক্ষ্মী লাভ শুরু হয়েছে। আর আমরা জানি যে লক্ষ্মী এবং সরস্বতী এই দুটোকে হাতে নিয়ে বাংলাকে, বাঙালিকে এগোতে হবে। আমি একটু আগেই এক জায়গায় ছিলাম, সেখানে বিজনেস সেক্টর যারা ওই ডে ট্রেডিং ফেডিং করে তাদের ইয়েতে ছিলাম, তাই সেখানে বক্তব্য রাখছিলাম। আমরা ছোটবেলা থেকে চাঁদ সদাগরের গল্প শুনে এসেছি। সেখানে চাঁদ সদাগরের গল্প মানে কি, সপ্তডিঙা ভাসিয়ে সে বাণিজ্য করতে যাচ্ছে। কবিতাকে বর্ণনা করেছে তৃণলতা গুল্মদলে শালুবাংশু মহাভুজ রথি, তাই তো সাহিত্যিক সাহেব? কাল লেখা ভুলে গেছি, ছোটবেলায় পড়েছিলাম আমি। তো সেই চাঁদ সদাগর, যাকে বাঙালিকে তৃণমূলদাতা গুল্মদলের মধ্যে তাকে শালুকাংশু মহাভুজরতি বলা হচ্ছে, সেই বাঙালি থেকে আমরা এমন জায়গায় পৌঁছে গেলাম যে ব্যবসা একটা গালিতে রূপান্তরিত হলো। তুমি এটা নিয়ে ব্যবসা করছো, তুমি রাজনীতি নিয়ে ব্যবসা করছো, তুমি ধর্ম নিয়ে ব্যবসা করছো, মানে ব্যবসাটা কি হয়ে গেল, ব্যবসা শব্দটাই ইটসেলফ একটা স্ল্যাং হয়ে গেল। এটা তো বাঙালি ছিলেন না, বাঙালি এরকম তো ছিলেন না। বাঙালি ভেঙে দাও গুড়িয়ে দেওয়ার কথা তো সবসময় বলতেন না। বাঙালি সৃজনশীলতার কথা বলতেন, বাঙালি ইনোভেশনের কথা বলতেন। আমরা ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক ছিলাম। যখন সিরাজদৌল্লা মসনদে রবার্ট ক্লাইভ এলেন, সেই সময় জগৎ শেঠ তো কোনো নাম না, উপাধি। ইংল্যান্ডের যা সম্পত্তি তৎকালীন, পুরো ইংল্যান্ডের যা সাম্রাজ্য ছিল, তার থেকে কয়েক গুণ বেশি সম্পত্তি জগৎ শেঠের হাতে ছিল। তো এই ছিল হচ্ছে বাংলার অর্থনীতি। আমাদের সেই জায়গায় আবার ফিরে যেতে হবে জাতীয়তাবাদের হাত থেকে। জাতীয়তাবাদী সেই পথ রাখাবে রাষ্ট্রবাদী। আপনাদের সকলকে আরেকবার আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। যারা বড় তাদেরকে আমার প্রণাম জানাই, বন্ধুস্থানীয়দেরকে নমস্কার জানাই, ছোটদের জন্য শুভেচ্ছা। আমরা সবাই ভালো থাকি এবং এইভাবে জাতীয়তাবাদের মন্ত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গকে এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে